আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কদের অত্যাচারে জাতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারা করেছে নাকি, মানে কথায় কথায় শুধু আল্টিমেটাম, রাস্তা ব্লকেজ, আন্দোলন, সংগ্রাম আর গলাবাজি, এগুলোই তাদের উপকরণ। রাহাত ফতে আলী খান পাকিস্তানি শিল্পী, গায় হিন্দি গান, সমস্যা নাই, গান এখন অনেকের জন্য জায়েজ, অন্যরা করলে ছিল না জায়েজ। ওই যে কথা হলো, বড় লোকে মেয়ে ভেগে গেলে, বড় লোকের যখন মেয়ে ভেগে যায় তখন বলা হয় বন্ধুর বাসায় ঘুরতে গেছে। গরিব লোকের মেয়ে ভেগে গেলে কয় ও পালিয়ে গেছে, ও নষ্টামি করতে গিয়েছে। বিষয়টা ঠিক এরকমই। রাহাত ফতে আলী খান প্রথম দিন যেখানে গান গেয়েছিলেন স্টেডিয়ামের ওখানে, সেখানে সব ধরনের নষ্টামি এখন মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে। তরুণ তরুণীরা বৃদ্ধ যুবতীকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে আদর করছে সার্জিসের পাশে বসে, মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং অন্ধকারে তরুণ তরুণীরা যেসব সেক্সুয়াল অ্যাটিটিউড ওখানে শো করেছে, সেটা জাতির জন্য কখনোই কাম্য নয়। তারপর রাহাত ফতে আলী খান অন্য দেশে গান গাইলে হয়তো বা 20 লাখ 30 লাখ টাকা নেয় বা 80 লাখ টাকা নেয়, সেখানে বাংলাদেশে এসে সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব, তার সেকেন্ড হোমে এসে গান গেয়েছে, তো তাই বেশি কিছু নেই নাই, 3,40,00,000 টাকা নিয়েছে এবং তার পেছনে আরও 60 লাখ টাকা খরচ হয়েছে। তার 4 কোটি টাকা খরচ হয়েছে তার সমন্বয়করা দেখলাম গতকালকে সেনাবাহিনীর সাথে পাটপুট নিচ্ছে। সেনাবাহিনী একসময় ছিল বাঘ, এখন তারা নিজেদের অবস্থানটাকে ধরে রাখতে পারতেছে না শুধুমাত্র এই সমন্বয়কদের কারণে। কারণ তারা যেখানে যায় এমন অ্যাটিটিউড শো করে, ওরাই ওয়াল ইন ওয়াল, দে আর ইন বাংলাদেশ, দে আর বাংলাদেশ, এরকম হয়েছে, তারাই বাংলাদেশ, এরকম হয়েছে। যা কোনো ব্যাপার না। এর নুরুন নবী, সে 5 দফা আলটিমেটাম দেয় সরকারকে। আর এরা যে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এইসব করে বেড়ায় এবং সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস পরছে। চাকরির বয়সও তো শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা আমার বন্ধুবান্ধব যারা চাকরি করে তাদেরকে দেখেছি, এরা সারাদিন পড়াশোনা করে। যারা চাকরি বাকরি পায় এরা সারাদিন পড়াশোনা করে আর এরা সারাদিন আন্দোলন করে। এবং তাদের এই আন্দোলনের যদি জনকল্যাণমুখী কোনো কর্মসূচি থাকতো তাহলে আমার ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা স্বৈরাচার হটিয়ে নিজেরা ওই জায়গাটাকে দখল করে নিয়েছে। তারা আর একজনকে কেন স্বৈরাচার বলছে? কারণ তারা কথা বলতে দেয়নি, তারা বৈষম্য সৃষ্টি করেছে, তারা এই জন্য তাদেরকে স্বৈরাচার, তারা খুন গুম জুলুম করেছে, এই জন্য তাদেরকে স্বৈরাচার বলা হয়েছে। এখন একজন বিসিএস ক্যাডার হতে গেলে কয়টা স্টেপ পার করতে হয় অনেকে জানে না। যারা 66 জন বিসিএস ক্যাডারের জীবনটাকে বিপদাপন্ন করলো, এলোমেলো হেঁটেছে বলে যাদের এএসপিদের চাকরিটা এখন
হবে কি না হবে এই শঙ্কায় আছে। তারা কি বিসিএসের প্রিলিতেও কোনো দিন পাশ করেছে? করে নাই। সমন্বয়কদের কথাই আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মনে হয় চলেন বা ওঠেন বসেন। তিনি একজন নিদাক, নিখুঁত, ভালো মানুষ এবং সৎ মনের মানুষ, ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ ভেবেই জনগণ তাকে সাপোর্ট করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি যে কর্মকাণ্ড এখন শো করছেন, সেই কর্মকাণ্ডে এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে তিনি বর্তমানে যে কর্মকাণ্ড করছেন সেটা নিজের বুদ্ধিতে বা নিজের মানে সুবিধার্থে বা জনগণের কল্যাণার্থে করছেন না। উনি কোনো একটা গোষ্ঠীর মনে শান্তি দেওয়ার জন্য, তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কাজ করছেন। 66 জন এএসপিকে যে অব্যাহতি বা তাদেরকে নিয়োগ দেওয়া নিয়ে যে কাহিনী চলছে, 3 দফা, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম সারদায় গেলেন যে এক সমন্বয়কের এক ফেসবুক স্ট্যাটাসের কথা শুনে তিনি চলে আসলেন। তারপরে আর এক দফা দিন ধার্য করলেন, সেটাও কোনো কারণে স্থগিত করলেন। আবার লাস্ট একটা মানে কিছুদিন আগে একটা দিন ধার্য করেছিলেন, সেটাও স্থগিত করেছিলেন। কারণ কি? সমন্বয়কদের অপোজড বা তাদের অপোজিট অপশান বা অবস্থান, এটাকে নিয়েই এখানে এসেছে। এখন ঘটনা হলো যে এই সমন্বয়করা কি চায়? মূলত এরা কি জনগণের কল্যাণ চায়? যদি জনগণের কল্যাণ চাইতো তাহলে বর্তমান সময়ে জনগণের যে দুরবস্থা, অর্থনৈতিক বলেন, পেশাগত বলেন, বাজারের অবস্থা বলেন, তাদের যে মৌলিক চাহিদাগুলো এখন অনেকটা অনিশ্চয়তার ভেতরে দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কোনো অবস্থান বা শক্ত ভূমিকা বা সেই ক্ষেত্রে তাদের মুখ খুলতে দেখা যাচ্ছে না। একসময় ছাত্রলীগ এরা সব জায়গায় যে একটা দলকে, একটা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে কথা বলতো, ঠিক এই সমন্বয়করা ওই ছাত্রলীগের জায়গাটাকে দখল করে এখন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, সমন্বয়করা এক সমন্বয়ক আর এক সমন্বয়কের সাথে বনিবনা হচ্ছে না। কিছু সমন্বয়ক উপদেষ্টা হয়েছেন, তারা রাজকীয় জীবনযাপন করছেন। কিছু সমন্বয়ক যারা সরকারে নেই কিন্তু সরকারের সঙ্গী হিসাবে আছেন, তারা তাদের সোর্স অফ ইনকাম কি? আমরা মাসে একটা কর্ম করি, সেই কর্ম থেকে আমরা আমাদের সংসার চালাই। তো এই যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী সমন্বয়ক, ইনকলাব মঞ্চ বা হাসনাত, সার্জিস, নুরুন নবী, হান্নান মাসুদ, নাসির পাটোয়ারি, আক্তার হোসাইন নাকি নাগরিক কমিটির, এদের সোর্স অফ ইনকাম কি? এরা সারা দিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেখানে বক্তৃতা দেয়, এক দলকে নিশ্চিহ্ন করবে, তাদেরকে নির্বাচনে ফেরত আসতে দেবে না, তাদের ফাঁসি দেখে যেতে চায়, তাদের ফাঁসি দিবে, এইসব হলো অবস্থা। এটা তো প্রতিহিংসামূলক রাজনীতি হলো। একসময় একটা দল এরকম চাইতো, এজন্য তারা স্বৈরাচারে পরিণত হয়েছে বা আমরা তাদেরকে স্বৈরাচার বলছি। আমি তো সেই সরকারের সাথে এখন যারা সমন্বয়ক আছে তারাও কোনো রাজনৈতিক দল গঠন করবে শুনছি, তাদের ভেতরে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। এবং এই সমন্বয়কদের এগেনস্টে বিভিন্ন দুর্নীতি
ঘুষ, নিয়োগ বাণিজ্যের কথা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলছে, সেগুলো ঘেঁটে দেখা উচিত। যারা এক সময় রিকশায় চড়ার অপরচুনিটিস ছিল না, এই 4 মাসে এমন কি হলো তারা দামি দামি গাড়িতে ঘুরতেছে? এদের এত বড় ভাই আছে, আমাদের তো বড় ভাই নেই। পিনাকি ভট্টাচার্য একবার বলেছিল যে এদের এত বড় ভাই আছে, গাড়ি ঘোড়া দেয়, আমাদের তো এরকম বড় ভাই নেই যে আমাদের গাড়ি ঘোড়া দেয়। ওদের গুরুর কথা, আমার কথা নয়। সমন্বয়করা মৌলভীবাজারে মামলা বাণিজ্য করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে স্টেডিয়ামে ব্ল্যাক টিকিট বিক্রি করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন পদ পদবীর লোকেদেরকে থ্রেট দিচ্ছে। তো মানে ঘটনাটা কি দাঁড়ালো? এ সবগুলো জায়েজ? এগুলো নিয়ে প্রতিবাদ বা এগুলো নিয়ে কথা বলার মতো লোক খুব বিরল। কেউ বললে তাকে থ্রেট দিচ্ছে। ভাই, থ্রেট দিব না, থ্রেট তো দিবেই, সেটা আপনি যার বিপক্ষেই বলেন আর যার বিপক্ষেই বলেন, এক পক্ষ থেকে আপনাকে থ্রেট খেতে হবে। এটা হলো পৃথিবীর নিয়ম। সমন্বয়ক মুক্ত বাংলাদেশ না হলে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, সরকার হটিয়েছে, তার এগেনস্টে একটা সরকার বসেছে, সেই সরকার দেশ পরিচালনা করবে। সমন্বয়করা স্টুডেন্ট, তাদের আধিপত্য, তাদের কর্তৃত্ব শুধুমাত্র যারা অন্যায়কারী, যার মনে ভয় আছে, ভীতি আছে, দুর্নীতি করেছে, এদের আধিপত্য মেনে নেওয়ার কথা। আমাদের মতো সাধারণ জনগণ ওদেরকে গুনার শোনার টাইম নেই, কেননা আমরা দুর্নীতিও করিনি, অন্যায়ও করিনি, কিছু করিনি। এজন্য পরিবেশ পরিস্থিতি জটিল থেকে আরও জটিল হবে। এখনও যদি ছাত্রছাত্রীদেরকে পড়ার টেবিলে ফেরত না দেওয়া হয়, তাহলে দেখবেন পরিবেশ পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। যারা এই সমন্বয়কদের কথা শুনে দেশ শাসন করছেন বা দেশ শাসন করতে চাচ্ছেন বা তাদের দাবি মেনে নিয়ে সেটা ন্যায় কি অন্যায় এটার প্রতিবাদ না করে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই সেই দাবিগুলো পূরণ করে নিচ্ছেন, এই দাবিগুলো পূরণ করার জন্য একসময় আপনারাও ফল্টে পড়তে পারেন। এই জন্য বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এত সমন্বয়ক করিয়েন না। এই সমন্বয়করা মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরালে হলে কোনো প্রতিবাদ করে না। এই সমন্বয়করা জাতির সাধারণ জনগণের কল্যাণের জন্য একদিনও মুখ খোলে না। এই সমন্বয়কদের কাজটা কি? কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।